আজকে আমি কথা বলতে চলেছি সুনীতি কর্মকার, একজন অ্যাসিড ভিকটিম। নমস্কার, আমি সুনীতি কর্মকার। এই ঘটনাটা কবে ঘটে? তো 2010-এ অ্যাক্সিডেন্টটা হয়। আমার ছোট ছেলে হয় 19 বছর বয়সে। এবারে আমার হাজব্যান্ড চেঞ্জ হতে শুরু করে। তো পাশে একটা মহিলা আসে, তো উনি বিধবা ছিলেন, ওনার হাজব্যান্ড ছিল না। তো ওনার সঙ্গে আফেয়ারে উনি জড়িয়ে পড়েন। কি ঘটেছিল? ছেলেরা দুটো ছেলে ঘুমোচ্ছে, আমি নিচে মেঝেতে বিছনা করে শুয়েছিলাম। তখন অর্ধেক রাতে এসে আমার মুখে অ্যাসিডটা ঢেলে দিল ঘুমন্ত অবস্থায়। তখন আমার ছেলে ভেবেছে যে গায়ে আগুন লেগে গেছে, আমার বড় ছেলে। তখন বলছে মায়ের গায়ে জল ঢেলে দাও। কেউ আর এক বালতিও জল ঢেলে দিল না। আমি তো সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছি। সকালে একটা ইঞ্জেকশন থাকে, দিয়ে চলে গেল। এখানটা এরকম টোপলা হয়ে ফুলে রইলো। আচ্ছা, আমি কাঁদছি, অথচ নার্সরা কি করলো, হাত দিয়ে মেডিসিনটা যে যাতে যায়, কষ্টটা কম হয়, কোনো দরকারই নেই। সেটা কোথায়, কোন আর্জি করে। অ্যাসিড অ্যাটাকের পর সরকার থেকে একটা কম্পেনসেশন বলে একটা যেটা আছে, ক্ষতিপূরণ, সেটা পায়। মানে আমাদের উকিলরাও সেটা জানাইনি, আমাকে বলেইনি কোনোদিনও। ফেসবুকে তখন মীর ফাউন্ডেশন অ্যাড দেখে, যেটা তোমার শাহরুখ খান স্যারের। আর ওখানেও আমার ডকুমেন্টস নিয়ে মেল করে, মেল আইডি। তো ওখান থেকে আমি 7 লাখ টাকা পাই। ওয়েলকাম এভরিওয়ান। আমাদের জীবন কিন্তু একটা যুদ্ধ। আমরা পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছি, কি মানুষ, পশু পাখি, জীবজন্তু, প্রত্যেককে কিন্তু ইন্ডিভিজুয়ালি নিজের লাইফ নিয়ে সারভাইভ করে চলতে হচ্ছে। মানুষের ক্ষেত্রে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক দিক দিয়ে, পশু পাখি, জীবজন্তুর ক্ষেত্রে মানসিক এবং শারীরিক। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা কেবল একটা বড় দুর্ঘটনার কারণে তাদের জীবনযাত্রাই পাল্টে যায়। তাদের প্রতিনিয়ত নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। একটা সময় তারা পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে না, তাহলে কিন্তু সেই মানুষটাই তার জীবনযাত্রায় জয় করতে পারে, জীবন যুদ্ধে জয় করতে পারে। সেরকমই একজনের সাথে আজকে আমি কথা বলতে চলেছি, সুনীতি কর্মকার, একজন অ্যাসিড ভিকটিম। সুনীতি, তোমাকে স্বাগত জানাই। নমস্কার, আমি সুনীতি কর্মকার, বাড়ি সোদপুরে। মানে আমার বাড়ি বলতে আমার বাবা মায়ের বাড়ি। ছোটবেলা কেমন ছিল তোমার? ছোটবেলায় বলতে আমার বাবা মা তো গরিব ছিল, মানে গরিবের ঘরে 3টে মেয়ে আমার বাবা মায়ের, আমরা 3 বোন। তো আমি বড়। আচ্ছা, তো খুব অভাবের মধ্যেই আমাদের সংসার চলেছে। মা কি করতো? মা হাউসওয়াইফ, বাবা কাঠের কাজ করে। আর তুমি সব থেকে বড় ছিলে, তো তুমি কি ছোটবেলা থেকে মানে পড়াশোনা তো ডেফিনেটলি করেছো, কোন স্কুলে পড়তে? আমি আমাদের সোদপুর দেশবন্ধু গার্লস স্কুলে পড়েছিলাম। স্কুল লাইফ বলতে আমি 5 পর্যন্ত পড়েছি। আচ্ছা, 5-এ ফেল করে গিয়েছিলাম। আচ্ছা, তো বাবা আরেকবার ভর্তি করে দিয়েছিল। আচ্ছা, বাচ্চারা ফেল করলে যেমন হয়, আরেকবার ক্লাসে ভর্তি করিয়ে দেয়, তো ওরকম দিয়েছিল। তো আবার আমি ফেল করে যাই। তারপরে বাবা বলেছিল যে আর একবার তো পড়তে পারবি, তার একবার ভর্তি করিয়ে দিই। তো আমি রাজি হইনি। তখন অ্যাকচুয়ালি আমাদের সঙ্গটা ছিল, মানে বেশিরভাগ পড়াশোনা করে না, ওই সঙ্গটাই আমাকে অ্যাকচুয়ালি ভালো লাগতো। তখন তো বাচ্চা মন, ওদের পড়াশোনা করতে হয় না, পিঠে মারধর খেতে হয় না, পড়াশোনা করে না দেখে। তো ওটাই আমি লাইফটা বেছে নিয়েছিলাম যে আমিও পড়াশোনা করবো না। পড়াশোনা ছাড়া অন্য কোনো দিকে মন ছিল, মানে খেলাধুলা, নাচ, যে কোনো বিষয়? না, অ্যাকচুয়ালি কি আমাদের তখন ওই মাঠে ঘাটে খেলতাম, আমাদের মাঠঘাট যেমন ছিল। তো এখন তো ওইসব সব ভরাট হয়ে গেছে। মাঠে ঘাটে খেলা আর ঘরে সংসারে মায়ের হাতে একটু হেল্প করা, মানে পড়াশোনার পর আমার এই লাইফটাই ছিল। আর বাকি বোনেরা কি করতো, মানে বাকি ভাই? বাকি বোনেরা বলতে আমরা 3 বোনের মধ্যে আমি বড়। তো আমার থেকে ছোট 4 বছরের ছোট মেজো বোন, তার থেকে 6 বছরের ছোট ছোটটা, ওরা পড়াশোনা করেছে। ওরা যোগাযোগ আছে ওদের সাথে? হ্যাঁ, আমার বোনেরা আমার প্রাণ একদম। এই ঘটনাটা কবে ঘটে? ঘটনাটা হচ্ছে মানে আমার বিয়ে থেকে শুরু। মানে তোমার তখন 14 বছর বয়স। 14 বছর বয়স? 14 বছর বয়স। এত ছোট বয়সে কেন বিয়ে দিয়েছিল? মানে তখন তো পড়াশোনা যেহেতু ছেড়ে দিয়েছি, আর আমি একটু মানে 14 বছর যে আমাকে কেউ বলতো না, মানে ভালো 18, 19, 20 বছর বয়স হয়েছে। আর তখন বেশিরভাগ হচ্ছে যেহেতু পড়া ছেড়ে দিয়েছি, গরিব ঘরে 3টে মেয়ে, বাবা একটু পরিশ্রমের চাপ বেশি পড়ে যাচ্ছিল। তারপর দিদিমার বাড়িতে একজন লোক আসলো, তখন সে বলল যে তাহলে আমি আমার বোনের ছেলের জন্য একটা মেয়ে চাই। তখন আমার দিদিমা আমাকে নিয়ে গিয়ে দেখালো। সম্বন্ধ করে? হ্যাঁ, সম্বন্ধ করে হয়েছে। তারপর বলো। তারপরে গিয়ে দেখানোর পর 1 মাসের মধ্যেই ও সেটা দিয়ে হয়ে গেল। এবার আমার হাজবেন্ড একটু মেশিন মেকানিক ছিলেন, তো কাঁচা পয়সা চাকরি করতো না।
আচ্ছা। উনি মেশিন, ওই ইন্টারলক মেশিন যে হয়, যেটাতে যে গেঞ্জির জামা কাপড় তৈরি হয়, ওই মেশিনের মেকানিক ছিলেন। নিজের বাড়িঘর দেখে দিয়ে দেয়নি, তো ভাড়া বাড়ি থেকে বিয়ে দিয়েছিল, রেন্টে থাকতো, মাসির বাড়িতেই ভাড়া থাকতো আমার হাজবেন্ড আর তার মা, আর কেউ ছিল না ফ্যামিলির মধ্যে। মানে নির্ঝঞ্ঝাট ফ্যামিলি ছিল। হ্যাঁ হ্যাঁ। তারপর এবারে বিয়ে হয়ে গেল 14 বছর, তারপরে ওর অভাবে কাটিয়েছি অতগুলো দিন, অতগুলো বছর, ছোটবেলাটা পুরোটাই অভাবে চলেছে। এবার বিয়ের পর একটু স্বাচ্ছন্দ্য পেয়েছিলাম, তখন মনে হচ্ছিল যে আমার থেকে সুখী বোধ আর কেউ নেই। তখন মানে হাতে চাঁদ পাওয়ার মতন ব্যাপার সংসার। আর ওইটুখানি বয়স থেকে আমার স্টার্ট, মানে 14 বছর বয়স থেকেই। 15 বছরে আমি প্রেগনেন্ট হই, 16 বছরে আমার ছেলে হয়, বড় ছেলে। তারপরে গিয়ে আমার ছোট ছেলে হয় 19 বছর বয়সে। এবারে আমার হাজবেন্ড চেঞ্জ হতে শুরু করে। আমার হাজবেন্ড যেহেতু মেশিন মেকানিক ছিলেন, তো ওনার কাছে লেডিস মানে মেয়েরাও মেশিন সেলাই করতে আসতেন। তোর কি নিজস্ব মানে না, সব ওনার ইয়ে ছিল, সবটা নিজেরই ছিল, ওটাও সেটা রেন্টে কোথায় নেওয়া ছিল? ছিল, একটা ঘর নিয়ে সেখানে সব খুলে। সেটা কোথায়? ওই ওখানে বেলঘরিয়া। বেলঘরিয়া। বেলঘরিয়া নন্দননগর। আচ্ছা। তো পাশে একটা মহিলা আসে, তো উনি বিধবা ছিলেন, ওনার হাজবেন্ড ছিল না, তো ওনার সঙ্গে আফেয়ারে উনি জড়িয়ে পড়েন। তো জড়িয়ে পড়ার পর তখন তো আমি মানে নিজের সংসার আর বাবা মার সংসারে যেতাম, মানে এই দুটো ঘর ছাড়া আমার জীবনে আর কোনো কিছু ছিল না। তখন একটু আমার চেঞ্জটা কি করে বুঝতে পারলে? চেঞ্জটা বুঝতে পারলে উনি রাত্রে ফিরতেন না এক এক দিন। তো ওনার দোকান 11টার মধ্যে লাস্ট টাইম, 11টার মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা। উনি বাড়িতে আসতেন 3টে, 4টে, 2টো, আর ড্রিঙ্ক করে ফিরতেন। তারপরে গিয়ে এই করতে করতে আমাদের মধ্যে একটু ঝগড়া শুরু হয়ে গেল, মানে আমি মেনে নিতে পারতাম না, তা কোনো ওয়াইফে মেনে নেয় না। তারপর এক একদিন রাতেও আসতো না, তো আমি এরকম না খেয়ে বসে থাকতাম। তখন ও যখন আসতো, এসে খেয়ে ভাত মানে খাবার দাবার খেয়ে উঠতে উঠতে দেখছি সকাল হয়ে গেছে। তো এই নিয়ে এক কথা দু কথা মারধরও চলতো। তো আমি আমার কাছে কিছু বলিনি কোনোদিনও সেরকম ভাবে, বলি ঠিক আছে ভালো আছি। এটা কতদিন চলেছে? প্রায় 6 মাস 1 বছর। আমি দেখছি ড্রিঙ্ক করে আসছে, কি হলো দেরি করে আসছে, বলেছে কাজের চাপ, প্রেশার, এত বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটায়, মানে কথা বলতে গিয়ে সময় হয়ে গেছে, বুঝতে পারিনি এত 3টে বেজে গেছে। এরকম করতে করতে সময় বাড়তে লাগলো। তখন গিয়ে আমাকে একজন বোন ডেকেছিল, ওই ছেলেটা দোকানও সামনেই। তো এরকম করে ওরা বললো আর কি। যখন কি তুমি খুব মারধর করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারধর মানে খুব বাজেভাবে মারতো? বাজেভাবে মারতো। তারপর তো ওই মাসির বাড়ি ছেড়ে চলে এলাম। কিভাবে মারতো? কি মাঝে মারতো মানে হাত দিয়েই মারতো, মুখে ঘুষি মারতো বেশিরভাগ। চোখ ফোক আমার লাল, মানে চোখের মণিটা যে লাল হয়ে রক্ত জমাট হয়ে যেত, কালো হয়ে যেত। ওই দোকান মানে লোকাল হসপিটালে যখন যেতাম দেখানোর জন্যে, ধরো লাল হয়ে গেছে, মেডিসিন তো খেতে হবে না, তো ব্যথা যন্ত্রণা হবে, ইনফেকশনও হয়ে যেত তারে চোখ। তখন কি করতাম, যখন যেতাম লোকাল হসপিটালে, যে বলতাম স্যার আমার এরকম, কি বলতো কি হয়েছে, কি করে হয়েছে। তখন আমি বলছি যে স্যার এরকম চাপ ফল ছিল, ওই সাবান হাতে পাম দিতে গিয়ে হ্যান্ডেল ছিটকে গিয়ে লেগেছে, এরকমভাবে মানে মিথ্যে কথা বলতাম। না তো ট্রিটমেন্ট করবে না, তো বলবে হাজব্যান্ড মেরেছে, তাহলে যাও পুলিশের কাছে চলে যাও, থানায় চলে যাও। এসব জিনিসগুলো আমাদের মাথায় কোনোদিনও আসেনি। মানে হাজব্যান্ড মেরেছে, ঠিক আছে, দুদিন একটুখানি ঠেয়ে করে আবার ঠিক হয়ে যাবে, আবার সংসারটা বোধহয় ঠিক হয়ে যায়, এইভাবেই চলেছে মানে দীর্ঘদিন। বাবা মাকে জানাওনি? বাবা মাকে জানাইনি। এবারে কি হলো, আমি মাসি শাশুড়ি বাড়ি ছেড়ে ওখানে 10 বছর ছিলাম, ছেড়ে ঘোলায় মানে আমাদের পানিহাটি ঘোলা হাসপাতাল যেখানে, ওখানে ছিলাম। ওখানে থাকার পর ওখানে বাড়িওয়ালা ওখানে মারধর হতে পারে উঠিয়ে দিল। যাই হোক, বাড়িওয়ালারা তো সহ্য করবে না, তখন ওনারা উঠিয়ে দিল। আমাদের সোদপুর মহেন্দ্রনগর ওখানে এক জায়গায় ভাড়া গিয়েছিলাম, 1 মাস মানে হয়েছিল যখন আমার অ্যাক্সিডেন্টের আগে, তার আগের মাসেই আমি এসেছি। তো একদিন বিনা কারণে আমাকে খুব মেরেছে, মানে দুপুরবেলা এলো, এসে সোজা মারধর শুরু করে দিল। কি কারণ? মানে এমন কোনো কারণ নেই, উনি এসে সেদিনকে শুধু মুধু মেরেছিল। মানে সেদিন আমার খুব রাগ লেগেছিল যে আমি তো কোনো ঝগড়াও করিনি, কিছু জিজ্ঞাসাও করিনি, কিছুই করিনি, কেন এরকম করলো। তো আমার মাথায় কোমর ছাড়িয়ে এত বড় বড় চুল ছিল। কি করেছো? তখন চুল কি করতো, টেনে টেনে, মানে যেমন জামা কাপড় আমরা কিছু ছিঁড়ি না, ওরম করে করে ছিঁড়তো, আর চুল ধরে মানে কাবু করে দিত। আমি আর চুল ধরলে কোনো কিছু করতে পারতাম না। চুল ধরে কিভাবে টানতো? মানে ধরো কোনো সুতির কাপড় যেমন আমরা টেনে ছিঁড়ি, তো হাত দিয়ে ধরো আমাদের একটুখানি একটা কাপড়ের টুকরো লাগবে, ওরকম ভাবে টানতো, এরকম করে করে গায়ে জোর দিয়ে দিয়ে। তারপরে আমি রেগে ছেলেদেরকে রেখেই চলে এলাম। চলে আসার পরে অটো ধরলাম, ওখান থেকে বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার পর এবারে বাবা ডাক্তার দেখালো, ডাক্তার দেখিয়ে চোখে মাথা দিয়ে রক্ত বেরিয়ে যেত? না, ফুলে যেত জায়গায় জায়গায়,
সেই জায়গা থেকে চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে যেত না, মুঠো করে করে টানতো তো, মানে গোল গোল জায়গায় জায়গায় চাকচাক হয়ে ফুলে যেত। আর চোখটা আমার একদম বন্ধ হয়ে গেছিলো, একটা চোখ। তারপর বাবার কাছে চলে, চোখ বন্ধ হয়ে গেছে? ঘুষি মেরেছিল। উনি আমার বেশিরভাগ মুখটা নষ্ট করে দিতে চাইতো। তো বাবার কাছে চলে আসলাম, চলে আসার পর বাবা ডাক্তার দেখালো, ওষুধ টষুধ কিনে দিল। তো আমি আর তখনই ডিসিশন নিলাম যে আমি আর কোনোদিনও যাব না, মানে খুব কড়া। বাচ্চা দুটো কার কাছে ছিল? বাচ্চা দুটো তখন ওখানেই ছিল, মানে আমাকে মেরেছে, আমি রাগের ঠেলায় চলে এসেছি। ওদের গায়ে হাত তুলতো না? না না, ওদের কিছু করতো না। তারপরে চলে আসলাম, পরে ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আমি আর কোনোদিনও যাবই না। মানে আমি এত পরিমাণে আমার জেদ চলে এসেছিল। তখন আমি সব খুলে খুলে আমার মাদেরকে বলতে লাগলাম। মা বললো কেন যাবি না? তখন আমি বললাম যে দেখো তোমাদের জামাই এরকম এরকম করছে, আমি এরকম দীর্ঘদিন তোমাদের কাছে কিছু বলিনি, কিন্তু এরকম করছে, আমি আর সহ্য করতে উঠতে পারছি না। তারপরে বাড়িতে খরচা দিত, খাওয়া দাওয়ার খরচা সব ঠিক ছিল, সব ঠিক ছিল, ওনার বাইরের নেশাটা ছিল। মানে তোমাদের আর কোথাও ঘুরতে ঘুরতে যাওয়ার কোনো ফ্যামিলি, মানে সংসারই সামলাও শুধু, আর কিচ্ছু তোমার এর ছাড়া কোনো ভূমিকা নেই ওইখানে। যেহেতু উনি চেয়েছিলেন কি, ওনার মা বয়স্ক, ওনার জীবনে ওনার মা ছাড়া আর কেউ নেই, মাকে দেখভাল করব আর ছেলেদেরকে মানুষ করব। মা কার কাছে থাকতো ওই সময়টা যখন তোমার সাথে এরকম অত্যাচার চালাচ্ছে? উনি কি করতেন? উনি তো মানে আটকাতে আসতো, ওনারও লেগে যেত মারধর। মাকেও ধরে মেরে দিত? হ্যাঁ, লেগে যেত, ওনার লেগে যেত। ধরো কোনো কিছু লাঠি ফাটি দিয়ে মারতে গেল, তখন ও টানলো, একবার তো সে হাত কেটে গেল, 3টে সেলাই পড়লো মায়ের। তো উনি ভয় পেতেন, বয়স্ক মানুষ। কি হয়েছিল সেই হাত কেটে? হাত কেটে গেছে, সেলাই পড়েছিল। উনি তখন আমাকে সেদিনকে, মানে সেদিনকার ঘটনা রাতে কি হয়েছিল, আমাদের বাড়িতে আমার জ্যাঠামশাইয়ের কালী পুজো ছিল, আর সবাই আমার 3 বোনেরাও সবাই এসছে বর নিয়ে নিয়ে। আমিও গিয়েছিলাম, আমার ছেলেদেরকে রেখে গিয়েছিলাম ঘুম পাড়িয়ে। রাত্রে তো কালী পুজো হয়, তো পুজো টুজো দেখে চলে আসবো করে। তখন আমার শাশুড়ি মায়ের কাছে ছেলে দুটো রেখে তা আমি গিয়েছিলাম। তুমি একা গেছিলে? না, হাজবেন্ড গেছিল। আমি সেদিন আর থাকিনি, মানে পুজো হচ্ছে, পুজো দেখে তোমাকে চলো এবার বাড়ি চলে যাই, ছেলেরা ঘুমোচ্ছে, আধে রাতে উঠে কান্নাকাটি করবে, চলো। ওনার সেদিন থাকার ইচ্ছে ছিল, তা আমি সেদিনকে থাকিনি। কেন থাকলাম না? যেহেতু ড্রিঙ্ক ট্রিঙ্ক করবে, আরও সব আছে, রাত ভোর জাগবে, সবার সাথে আনন্দ ঠানন্দ করবে, শালি ঠালিরা সবাই রয়েছে সেখানে। উনি আমার জন্য চলে আসতে হলো, মানে একটা রাগ হয়ে গেল। তখন এসে সেদিনকে রাতে আমাকে খুব মারলো। পরে সেদিন আমার শাশুড়ি আটকাতে গিয়ে ওনার হাত ফাত কেটে গেছিলো, হয়ে সেলাই টেলাই পড়েছিল, অনেকদিন ভুগেছে এনার হাত। তুই চিৎকার করে কাঁদছো, করছো, সবাই শুনতে পেয়েও কিছু বলতো না? এখন কারোর দিক ঝামেলায় কেউ যেতে চায় না, মেয়েলি কেসে তো কোনো কিছুই না, যতই তুমি তোমার ওয়াইফকে পিটাও না কেন। তা তুমি কোনো ক্লাবে গিয়ে কোনো কারোর কাছে বলোনি কেন যে এরকম আমার সাথে দীর্ঘদিন ধরে হচ্ছে, আমি আর নিতে পারছি না? আমি ওইসব কি বললাম না, আমার মাথায় কোনোদিন ওইসব আসেনি যে থানায় অনেকে, এখন দেখি না যে সামনে হাজবেন্ড মেরেছে দেখে চলে গেল থানায়। আমি এরকম কোনোদিনও করিনি, মানে ওই সেই দিনই রাগের ঠেলায় চলে গেছি আর বলেছি যে আমি আর সংসার করব না, এর সাথে আমি আর থাকতে পারবো না। তারপর কি হলো? তারপরে গিয়ে আমি জেদ ধরে বসে রইলাম। বাবা ডাক্তার দেখানোর পরে চোখের ট্রিটমেন্ট চললো, আস্তে আস্তে সুস্থ হলাম। তারপরে গিয়ে মা বলতে লাগলো, কেমন মা তুই, দুটো বাচ্চা তুই ফেলে রেখে চলে এলি। হ্যাঁ, আমি তো এত কষ্ট করেছি তোদেরকে নিয়ে, কোনোদিন এক রাত কোথাও থাকিনি, আমি কি ছেড়ে চলে গেছি তোদের? মা এরকম বলতে লাগলো। আমার যে কি জেদ ধরেছিল, মানে আমি একেবারে জেদে ধরে বসেছি, আমি কোনো দিন আর যাবো না, দরকার বলে লোকের বাড়ি বাসন মেজে নিজের সব পেট চালিয়ে নেবো, মা আমি কোনো দিন যাবো না। তো একদিন কি হলো, আমার হাজব্যান্ড রাত্রিবেলায় আসলো, এসে আমাকে একটু বোঝালো ঠোঝালো, আপনার মেয়ে এরকম করে ওরকম করে, তার জন্য এরকম একটা ঝামেলা হয়ে গেছে। তো আমার মা ওরকম একটা সুযোগে ছিল যে হাজব্যান্ড আসলে দিয়ে দেবে। তো আসলো পরে, তখন আমার বাবা, শেষ ভরসা আমার বাবা ছিল, মাকে সব কথা খুলে বলতে পারতাম না। বাবা বলল যে ঠিক আছে মা, আজকে যখন নিতে এসছে তাহলে তুই আজকে চলে যা, ভালো না লাগলে পরের দিন চলে আসবি। আচ্ছা, তারপর মানে কি বলবো, মানে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, মানে শেষ ভরসা আমার বাবা ছিল। আমি মানে মেনে নিতে পারছিলাম না যে আমার বাবা ওই কথা বললো। যে এক্সপেক্ট করেছিলে বাবা তোমাকে বারণ করবে যে না যেতে হবে না, আমার কাছেই থাক। মায়ের ওপর দিয়ে হয়তো আমার বাবা যাবে, যে থাক এখন ও আরও কিছুদিন থাক, বা কিছু যখন ও ঠিক মনে করবে যাবে। মানে তখনকার জন্যে আমার না ছিল বান্ধবী, না ছিল কিছু, আর রিলেটিভরা মানে আত্মীয় স্বজনরা সব কাছাকাছিই থাকে, কার বাড়িতে যাব? তখন বাবা বললো, পরে খুব কষ্ট হলো, থাকি যাই গিয়ে, মরে যাব কি বেঁচে থাকবো, ওখানেই থাকবো। পরে 2 দিন ওনারা আমাকে রাখতে পারলো না, চলে গেলাম। পরে যেদিন গেলাম রাত্রেই তো গেলাম, তারপরের দিন আমার এই অ্যাক্সিডেন্টটা ঘটে। কি ঘটেছিল? এটা হচ্ছে, আমি ঘুমিয়েছিলাম, বললাম না প্রথমে যে আমার হাজব্যান্ড রাত করে ফিরতেন, তো দরজা আমরা ছিটকিনি দিতাম না, যেহেতু বারান্দায়
মানে ঘর বারান্দা ছিল, বারান্দায় আমার শাশুড়ি মা ঘুমোতেন। তো একটা সিকিউরিটি ছিল, যে বয়স্ক মানুষ তো বারান্দায় থাকেই, তো ছিটকেনি দিতাম না, ঘর আজ্জে রাখতাম। আমার হাজবেন্ড যখন খুশি আসতেন রাতে। তো সেপ্টেম্বরের মাস ছিল, 5 তারিখ ছিল, তো খাটে ছেলেরা, 2টো ছেলে ঘুমোচ্ছে, আমি নিচে মেঝেতে বিছনা করে শুয়েছিলাম। তখন অর্ধেক রাতে এসে আমার মুখে অ্যাসিডটা ঢেলে দিল, ঘুমন্ত অবস্থায়। মদ্যপান করে? হ্যাঁ, মানে সারাটা ঘর ধোঁয়ায় ভরে গেছিল। তুমি ঘুমোচ্ছ আর সেই সময় অ্যাসিডটা ঢেলে দিল? সেই জ্বালা পোড়া চিৎকারতে সারা পাড়ার লোকেরা সব চলে এসেছিল। মানে আমার অতটুকুই মনে আছে। আমি তখন দেখতে পাচ্ছি যে আমার ঘরটা ধোঁয়ায় ভর্তি হয়ে গেল, মানে জামা খসে পড়ে গেল, নাইটি পরেছিলাম, জামাটা খসে মানে পুড়ে গিয়ে খসে পড়ে গেল। আমার ছেলে চিৎকার করছে, মানে এবার লোকে তো বুঝতে পারছে না ওটা হলে মানুষ কি করতে পারে, কি হেল্প করলে পেশেন্টটার মানে মানুষটা, সামনের মানুষটার উপকার হবে। তখন তো মানুষ অত কিছু, আমার তো 2010-এ অ্যাক্সিডেন্টটা হয়, তখন মানুষ এতটা সরবর ছিল না, জানতো না। তখন আমার ছেলে ভেবেছে যে গায়ে আগুন লেগে গেছে, আমার বড় ছেলে। তখন বলছে মায়ের গায়ে জল ঢেলে দাও, সবাইকে বলছে আমার মায়ের গায়ে জল ঢেলে দাও, আমার মায়ের গায়ে জল ঢেলে দাও, মা পুড়ে যাচ্ছে, আমার মার গায়ে জল ঢেলে দাও। কেউ আর এক বালতিও জল ঢেলে দিল না, সবাই দাঁড়িয়ে মজা দেখছে। তখন জল ঢেলে দিলে বোধহয় এতটা ডিপ আমার হতো না। তাও ওই অবস্থায় হসপিটাল নিয়ে গেল, কোনো রকম একটা নাইটি বাইটি পরিয়ে ঘোলা পানিহাটি হসপিটালে নিয়ে গেল। ওখানে আমি বলছি আমার চোখ জ্বলে যাচ্ছে, আমাকে জল দাও, আমাকে জল দাও। সেখানেও ফেলে রেখে দিল, বেড নেই, কিছু নেই, একটা কোনায় রেখে দিল। ওখান থেকে ট্রান্সফার করে দিল আরজি করে। আমার পুরো মনে আছে যতটুকু, শুধু নিয়েই গেল। তারপরে সেই ভর্তি রেখে দিল, তখন পাড়ার লোকেরাই নিয়ে গেছিল। তারপরে সেই ভর্তি করে দিল, 2 দিন পর আমার জ্ঞান এসেছিল। তখন এসছে পরে আমি দেখতে পাচ্ছিলাম না কিছু। যখন জ্ঞান হলো তখন আমার বোনেরা, আমার মা বাবা, তখন সবাইকে কাছে পেয়েছি। কেউ গিয়ে খবর দিল না তোমার ফ্যামিলিকে? কখন মানে আমার হাজবেন্ড সাথে তো খবর? হ্যাঁ, আমার হাজবেন্ড নিজের পিঠ বাঁচানোর জন্য বলেছিল আমি নিজে ঢেলেছি। কার কাছে বলেছে কথাগুলো? হসপিটালে। ও আবার হসপিটালেও এসছে? হসপিটালে ওকে তো ধরেছিল সবাই, ও গেছিল হসপিটালে ভর্তি করতে। আমার বাবা মারা তো এসব তখন কিছুই জানে না। যখন পাড়ার লোকেরা ফোন করেছে যে মানে আমার বরকে ফোন টোন করে তখন আনিয়েছে, তখন উনি বলছে আমি তো জানি না, ওর নিচে করেছে। মানে হসপিটালে যখন পেশেন্ট, মানে আমাকে যখন নিয়ে গেল, তখন তো পেশেন্টকে তো বাড়ির লোককে জিজ্ঞাসা করবে যে কি হয়ে ঘটনাটা হলো, তাহলে তো ভর্তি করবে না, তো ভর্তি করবে না, ট্রিটমেন্ট হবে না। তখন আমার হাজবেন্ড করেছিল, অশান্তি হয়েছিল, ওর নিজে নিজে করেছে, এই কথা বলে আমাকে ভর্তি করিয়েছিল। তো সেটা কি সবাই বিশ্বাস করলো? জানি না, বলতে পারবো না তখনকার গোয়াতার বলে। ভর্তি তো আমাকে করিয়ে দিয়েছিল। তারপর তো 2 দিন পর আমার জ্ঞান আসে। জ্ঞান আসার পর তারপরে আমার বাবা মা, একদিন দেখলাম যে বিকেলবেলা করে বাবা মা বোনেরা সবাই, বোনের হাজবেন্ড সবাই গেছিল। যাওয়ার পরে তখন আমি দেখতে পারতাম না। আর শাশুড়ি কি করছিল? বাড়িতেই ছিল। শাশুড়ি কোনো রিয়াকশন নেই? না, শাশুড়ি হসপিটালে যায়নি? না, উনি কোনোদিনও যায়নি। উনি আমার ছেলেদেরকে, মানে ওই সময় আমি যেহেতু আমার অ্যাবসেন্টে সামলেছে, চললো ট্রিটমেন্ট ওখানে আমার। তখন আমি 2 চোখেই দেখতে দিতাম না। তো মা বিকেলবেলা করে যেত, আয়া মাসিদের কাছেই, মানে আমার ড্রেসিং ঠেসিং সবই চলতো ওইভাবে। আমি মানে মানুষ মরে গেছে আরজিকর হসপিটালে, বার্ন পেশেন্টরা বাঁচে না, মানে সব মরে যায়। আর কি বার্ন পেশেন্ট, মানে আমরা পুড়ে যাওয়াকে বার্ন পেশেন্ট, তো বেশিরভাগই মরে যায়, বাঁচে না। তো তখন আমি দেখতে পারতাম না। তো দেখছি, মানে শুনতে তো পারতাম, তো কানে এপাশের মানুষ মরে গেছে, এই পাশের মানুষ মরে গেছে, আমি মধ্যিখানে 3 দিন এভাবে কাটিয়ে দিলাম। আমার মা আমাকে দেখতে গিয়ে দেখছে যে মরা মানুষের গন্ধ বেরিয়ে গেছে। তখন গিয়ে অবজেকশন করলো যে একটা মানুষ তো জ্যান্ত আছে, তোমরা একটুখানি মরে গেছে যেটা, তাকে সরাতে পারছো না, গন্ধে তো ওয়ার্ডে টেকা যাচ্ছে না। তারপরে গিয়ে কথা বলার পর তখন গিয়ে সরালো। তারপরে দিনের পর যখন একটু সুস্থ হতে লাগলাম না, তখন ভয় করতে শুরু করলো। কেন পেশেন্ট নেই, পুরো ওয়ার্ড খালি, আমি একা, মানে কারোর আসা যাওয়ারও শব্দ পাওয়া যায় না, কিছু না। তখন ভয় লাগতে শুরু করলো। তখন আমার মা একদিনকে রাত্রেবেলা ছিল, ওই 2.5 মাসের মধ্যে, মানে আমার মা একদিনই ছিল। তখন উনি রাত্রেবেলা থেকে পরের দিন আমাকে বনসই দিয়ে নিয়ে চলে আসলো।
আর 2.5 মাস পুরো একা তুমি হসপিটালে? না, আগে প্রথমে পেশেন্ট আসতো, আজকে এসছে তো পরশুদিন মরে গেছে, মানে 2 দিন থেকে মরে গেছে, কেউ রাতারাতি মরে গেছে, এরকম হতো। মানে 2.5 মাসের মধ্যে আমি একমাত্র পেশেন্ট বেঁচে, মানে আমাকে যখন বনসই দিল তখন ডাক্তারও মানা করলো না যে না পেশেন্ট কিন্তু কিছু হয়ে গেলে আপনাদের দায়িত্ব বা কিছু, বললো নিয়ে যান আপনারা বাইরে ট্রিটমেন্ট করবেন, এখানে কিছু হবে না। তোমার বাপের বাড়ির দিকে যে বোনেরা ছিল এবং বাবা, মানে তারা কি করেছে? তারা শুধু ভেবেছে যে আমি আগে সুস্থ হই। বাবা এসেছিল দেখতে? হ্যাঁ, বাবা প্রতিদিন যেত, মা যেত। তুমি বলেছো যে তোমার বাবা কিছুটা হলেও তোমার প্রতি একটা সফট কর্নার ছিল, মানে তোমাকে ভালোবাসতো। যখন এই ঘটনাটা ঘটলো তো তোমার বাবা কেন কোনো স্টেপ নেয়নি কেন? বাবা স্টেপ নেয়নি, বাবা তো তখন ওনার একটাই মানে চিন্তা ছিল যে আমার মেয়েটা আগে সুস্থ হোক, তারপর আমি মানে কেস টেস করবে। আমি সুস্থ হলাম না, আমি 2.5 মাস থেকে চলে আসলাম, বাবা বনসই দিয়ে নিয়ে চলে আসলো, আমার হসপিটাল দিয়ে কোনো ডকুমেন্টসও দিল না। কেন? কারণ যেহেতু বন্ডে সাইন করে নিয়ে এসছে না, কোনো ডকুমেন্টস দেবে না, দিল না। তারপরে গিয়ে বাড়িতে নিয়ে এসে প্রাইভেট দেখালো, প্রাইভেট দেখানোর পর এবারে গিয়ে আবার আমি সার্জারির জন্য, প্লাস্টিক সার্জারি, মানে আমি খাবারও খেতে পারতাম না, আমি হাঁটা আমার একদম জোড়া লেগে গেছিলো, চোখের পাতা, এই যে এখন না কন্ডিশন দেখছো না, আমার এটা 10 বারের বেশি সার্জারি করার পর আমার এটা মানে গেল নভেম্বর মানে 11খানা অপারেশন হলো, মানে কমপ্লিট অপারেশন। মানে সব থেকে বেশি আমার ড্যামেজ হয়েছে মুখটা। এবার গিয়ে আমার এই চোখটা খারাপ হয়ে গেছে, দেখতে তাই না, বাঁ দিকের চোখটা দেখতে পাবো। আর এটা আমি 80% মানে খারাপ হয়ে গেছে, 20% ভিশন আছে। মানে তুমি বসে রয়েছো না, আমি ভালো করে তোমাকেও দেখতে পাচ্ছি না, ঘোলাটে। মানে এই নিয়েই আমি নিজের জার্নিটা 2010 থেকে 24 পর্যন্ত এইভাবে লড়াই করে যাচ্ছি। কন্টিনিউস 2 বছর আমার লেগেছে ঘা শুকাতে, মানে আমার ফেস, আমার এই কপালে হাড় দেখা যেত। কিরকম খরচাপাতি হয়েছে? প্রচুর টাকা খরচা আছে। আমার বাবা কাজ করেছে আর আমার পিছনে ঢেলেছে, কাজ করেছে আমার পিছনে, খাওয়া দাওয়া মানে হচ্ছে কি হচ্ছে না সেসবের কোনো জ্ঞান ছিল না। যা নিজের গরিব ঘরে যা পয়সা করি জমানো ছিল, সরকারি হসপিটালে আমি ট্রিটমেন্ট করেছি ঠিকই, কোনো ফেসিলিটি পাইনি, সব আমাদের বাইরের থেকে কিনতে হয়েছে। আমি যে এতবার দীর্ঘবার অপারেশন করেছি, আমাদের যে সেলাইটা করে না এক জায়গার থেকে আর সে কেটে যাওয়াগুলো যে সেলাই, ওইগুলো সুতোগুলো আমাদেরকে কিনতে হতো, সব কিনতে হতো। খালি যে ডাক্তার যে শুধু অপারেশন করবে সেই খরচাটুকু লাগে না, আদা সব কিনতে হতো। বনসই দিয়ে যখন বাবা সাইন করে দিয়ে যখন চলে এলো, তো যাওয়ার পরে যেহেতু আমার বাবা কাঠমিস্ত্রি, তো আমাদের ঘরে বড় বড় আয়না, তখন আমাকে বাইরে রেখে আমার বাবা সব আয়নাগুলো খুলে ফেললো। আমার মেয়ে ভয় পাবে, আয়নাগুলো সব খুলে ফেলে তারপর আমাকে ঘরে নিয়ে এসে বসালো, বললো আমার মেয়ে ভয় পাবে, আজকে কি আরেকটাও আয়না রাখবে না, সব খুলে ফেললো। তারপরে গিয়ে এবারে আয়নার সঙ্গে পরিচয় হলো, নিজের ড্রেসিং নিজেকে করতে হতো, নিজেকে দেখে ভয় পাইনি। ভেরি গুড। ভয় পাইনি, নিজেকে দেখেই ভয় মানে ড্রেসিং করা, মেডিসিন লাগানো, ভয় পাইনি আমি একটা কারণে, আয়না দেখার আগেও যখন আমি হসপিটাল থেকে বাড়ি ছিলাম, আমার মেজো বোনের মেয়েটা ছোট, তখনও 4 বছর বয়স হবে, মানে কথা বলে শুধু, ও এসে আমার মাকে বলতো, মানে আমার মশারি, যেহেতু আমি বার্ন পেশেন্ট ছিলাম, সারাক্ষণ মশারি টানিয়ে রাখতে হতো যাতে পোকামাকড় না ধরে, মাছি না বসতে পারে, ইনফেকশন হয়ে যাবে। তো ও আমার মশারির তলায় এসে বলতো, মাসি তোমার ব্যথা লেগেছে, আসো আমি তোমার মলম লাগিয়ে দিই। ও ভয় পেত না আমাকে দেখে। ওর মা আমাকে দেখে, আমি একা ঘরে থাকলে আসতো না, ভয় পেত। ধরো সন্ধেবেলা এসছে ঘুরতে আমাদের বাড়ি বেড়াতে এসে তখন হয়তো মা নেই ঘরে, এবারে বলতো, বাইরে থেকে চিল্লাতো, ওমা তুমি কোথায়, ওমা তুমি কোথায়, জানতো কিন্তু যে আমি ঘরে আছি, ঢুকতো না, ভয় পেত। তখন এত কষ্ট হতো না, মানে নিজের শরীরের জ্বালা যন্ত্রণার থেকেও বেশি। তোরা তো আমার নিজের, তোরাও দেখে আমাকে দেখে ভয় পাস। তারপরে একদিন ছোট বোন
শুনলো যে আমাকে হসপিটাল থেকে নিয়ে এসছে, ও হসপিটালে দেখতে যায়নি, ওর বাচ্চা ছোট, তো দেখতে আসলো। দেখতে এসে ওকে যখন আমার মা বললো যে যা দিদির সঙ্গে দেখা করে, তখন ও গিয়ে আমাকে মশারির তলায় দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল। শুধু বললো এটা আমার দিদি না। তারপরে আস্তে আস্তে সাহস হতে লাগলো মেয়েটাকে দেখে। যখন ও মেয়েটা, মানে ওরা আসতো না অথচ মেয়েটা আসতো, আসো মাসি তোমাকে একটু মলম লাগিয়ে দিই, তোমার কোথায় ব্যথা, তোমাকে ব্যান্ডেজ লাগিয়ে দিই, এরকম করে করে বলতো। তখন থেকে আমার সাহস ওর থেকেই পাওয়া। বলে না মানে ডুবে যাওয়া মানুষও খড়কুটো আঁকড়ে ধরে। দিনের পর দিন আমি, তারপরে 2 বছর আমি ঘরে বিছানায় ছিলাম। দিনের পর দিন তো মানে দেখতে পারছি না আয়না ঠিকই, তখন তো আমি হাত দিয়ে তো বুঝতে পারি যে আমার এইসব জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। তারপর মা বলতো তুই আয়না দেখে দেখে মলম লাগাতে পারবি, ড্রেসিং করতে পারবি? তখন বলতাম কি হ্যাঁ আমি পারবো। মানে সেই যে সাহসটা, হ্যাঁ আমি পারবো, সেই সাহসটা আমি আজও বজায় রাখি। ঠিক আছে, তখন থেকে ওই আয়না আর ভয় পাইনি, আয়না দেখে সব কিছু করতাম। তারপরে গিয়ে আরজি কলে আবার সার্জারির জন্য সে প্রথমবার ভর্তি হলাম। তখন ওই যে বললাম মা আসেনি, সেদিন মা কি করেছিল, আমাকে দেখতে না গিয়ে সেদিন আমার হাজব্যান্ডের কাছে গেছিলো। তো গেছে পরে তখন দুপুরবেলা গেছে, গিয়ে দেখে আমার হাজব্যান্ড ওই মহিলার সাথে শুয়ে রয়েছে। এই ঘটনা ঘটার পর? হ্যাঁ, তখন বিয়ে করে নিয়েছে তো। আর বাচ্চা দুটো তোমার ছেলে? আমার বড় ছেলে তখন ছিল না, মাঠে খেলতে গিয়েছিল। ছোটটা ও আমার ওই মহিলার যে ছেলে ছিল ওর সঙ্গে খেলছিল, ব্যাট বল খেলছিল। তখন আমার মাকে দেখে বলছে যে, তখন তো ও 4 বছরের বাচ্চা, তখন বলছে যে আমার দিদা এসছে, আমার দিদা এসছে, মানে আনন্দ পেয়েছে, দিদা এসছে, আমার দিদা এসছে। এই কথা যখন বলেছে তখন ওই মহিলাটা খাটের থেকে, মানে দিদা এসছে মানে কানে শুনতে পেয়েছে, তাড়াতাড়ি করে লাফ দিয়ে এক পাশে গিয়ে দাঁড়িয়েছিল, মানে নিচে নেমে, খাট থেকে নেমে আলমারি কোনায় গিয়ে দাঁড়িয়েছিল। কারণ আমার মা গিয়ে দেখে মানে একেবারে অবাক, যে যেই মেয়েকে আমি কষ্ট করে লোকের কাছ থেকে টাকা পয়সা চেয়ে এই খাট দিয়েছি, বিয়েতে আমার মেয়ে সবে কি, এখানে অন্য একটা মহিলা শুয়ে রয়েছে আমারই মেয়ের জামাইয়ের সাথে। তখন বলছে ও বাপি ওঠো, আমি এসছি তো, ওঠো, তুমি তো মামুনকে, মানে আমার বাড়ির নাম মামুন নিকনেম, বলছে মামুনকে তো দেখতে যাও না, তুমি তো সেই যে হসপিটালে যে ভর্তি হলো তারপর তো কোনো খোঁজ খবরও নিচ্ছ না। তখন বলে হ্যাঁ যাবো, আমি সময় পাই না, কিছু না তা না। মা অত কথাবার্তা বাড়ায়নি। মা আমার জিজ্ঞেস করেনি তোমার মা ইনিকে? না, মা আর কিছু জানে, মা তো বুঝেই গেছে যে ও বসে রয়েছে, ও আর কোশ্চেন করে কি করবে। আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলো ভালোই তো আছেন, নতুন বৌমার হাতে রান্না খাচ্ছেন, আর একজন মরলো কি বাচ্চা, খোঁজ নেওয়ারও কোনো কথা নেই, খোঁজ নেই আপনার? তখন বললো আর তৈরি ভাত খাবো, এদেরকে নিয়ে তো আমি জ্বালা যন্ত্রণায় পড়েছি। মানে আমার শাশুড়ি মাকে দেখতে পারতো না, গালাগাল করতো। তোমার শাশুড়ি যখন ও এরকম বিয়ে করে ফেলেছে, ওকে নিয়ে আছে, তোমার শাশুড়ির কর্তব্য ছিল না যে তোমাদের বাড়ির লোককে জানানো? ওটাই তো কথা। এইরকম অবস্থা না না, উনি জানাই, একবার নিজে চেষ্টা করে দুটো বাচ্চাকে নিয়ে আসেনি? আমরা জানিই না। সেদিন আমার মা যদি না যেত তাহলে জানতেই পারতো না। তখন আমার বাড়িওয়ালাকে বললো যে আপনি তো দেখেছেন, বিয়ে শাদী হচ্ছে, আপনাদের কি ব্যাপার, কি এগুলো বিয়ে করলো কি করে? তখন বললো ও তো বলেছে আপনার মেয়ে নাকি মারা গেছে, মানে আমি মারা গেছি। আমি হসপিটালে, মানে আমাকে হসপিটালে ভর্তি করে দেওয়ার পরই ওই মহিলাকে নিয়ে উনি থাকতেন ওই বাড়িতে। তখন উনি অবজেকশন করেছে যে এইভাবে তো একটা সম্পর্ক চালানো যায় না, বাড়িওয়ালা যেহেতু কলোনির মধ্যে থাকে, তো সমাজের একটা ব্যাপার থাকে। তখন বলেছে তুমি যখন এরকমই থাকবা, তোমার তাহলে আগের বউর খবর কি? তখন বলছে ও মারা গেছে। তাহলে মারা গেছে তো যখন, তাহলে তুমি এরকম এর মানে সম্পর্ক ছাড়া তুমি এরকমভাবে রয়েছো, তাহলে বিয়ে ঠিয়ে করলে করে নাও, আমাদের তো ছেলেমেয়েরা দেখে বড় হবে না, ছেলেমেয়েরা দেখছে যে তুমি এরকমভাবে একটা মেয়ে ছেলেকে নিয়ে থাকছো। তখন বললো যে ঠিক আছে। তারপর ওই বিয়ে করলো, অনুষ্ঠান করে আবার বিয়ে করলো।